নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, গানটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই বিদ্রোহের রেশ বা অভিঘাত পৌঁছেছে কালীঘাটেও। মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল আপনারা ছোটবেলায় নিশ্চয়ই ক্লাস 10 অব্দি তো অনেকের ইতিহাস ছিল, সবারই ছিল মোরলেস। তাতে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি প্রশ্নটা আসতো। আমরা যারা বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি 12 নম্বরের বড় প্রশ্ন হতো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি। তাতে আমরা লিখতাম যে অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় প্রকার কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। আর কালীঘাট সাম্রাজ্যের পতন হলে কিভাবে হবে? বহিরাগত কারণ কি অগ্রাধিকার পাবে, নাকি এয়ার অ্যাপারেন্ট এবং তার পিসিমণির যে ঠান্ডা লড়াই চলছে সেটাই অনুঘটকের কাজ করবে? দেখুন, এয়ার অ্যাপারেন্ট অধৈর্য হয়ে উঠেছেন। 14 সাল থেকে তিনি সাংসদ, 3বার জিতেছেন, রেকর্ড করেছেন এবং বুক বাঁচিয়ে বলেন, দেখেছেন আমি 7.5 লক্ষ ভোটের কাছাকাছি ভোটে জিতেছি, কি আমার জনসমর্থন। অদৃষ্টের দেবী মুখ টিপে হাসেন, কিছু বলেন না। রবীন্দ্রনাথের কথা আছে জানেন, অদৃষ্টেরে সুধালেম চিরদিন মিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে, সে বলিল চেয়ে দেখো দেখিলেম আমি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। ছোটবাবু যদি রবীন্দ্রনাথের এই ভবিষ্যৎবাণীটুকু মনে রাখেন, আগামী দিনে লাভবান হবেন। তিনি 2021 সালের নির্বাচনের গেম প্ল্যান সাজিয়েছিলেন। 24 লোকসভা নির্বাচনে তৃণমূলের এই সাফল্যের পিছনেও তার ভূমিকা অনস্বীকার্য, অন্তত আমি মনে করি। আমি তার গুণগ্রাহীও নয়, সমালোচনাই করি, কিন্তু যে যে ক্ষেত্রে তাকে কৃতিত্ব দেওয়ার দরকার সেই কৃতিত্ব দিতে আমি কখনো পিছপা হইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো বক্তা, হিন্দি ইংরেজিতে স্বচ্ছন্দ, কিন্তু his speech is devoid of content। যে তথ্য সামগ্রী তিনি তুলে ধরেন বাস্তবের সঙ্গে অনেক ক্ষেত্রেই তার কোনো মিল থাকে না। আর কথায় কথায় আঙুল তুলে সবাইকে চ্যালেঞ্জ করার একটা অভ্যাস তিনি তৈরি করেছেন। হয়তো ভাবেন যে তিনি চ্যালেঞ্জ করলেন আর লোক কল্যাণ মার্গের যিনি থাকেন তিনি থরথর করে কাঁপছেন, এটা তার স্পিন ডক্টরসরা তাকে তোষামোদ করার জন্য বলতে পারেন। তিনি চ্যালেঞ্জের বিষয়টাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন সেটা কার্যত হাসির খোরাকে পরিণত হয়েছে। এই কয়েকদিন আগে 28শে অগাস্ট তিনি কি বললেন, আমি দিল্লিতে গিয়ে আন্দোলন করব ফাঁসির দাবিতে। তিনি তো দিল্লিতে আন্দোলন করেছিলেন 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে। পেয়েছেন? পাননি। এটাই হচ্ছে বাস্তব। তিনি প্রাইভেট মেম্বার্স বিল আনবেন। প্রাইভেট মেম্বার্স বিল বোধহয় শুক্রবার সংসদে আনা যায়। কত যে প্রাইভেট মেম্বার্স বিল এসেছে এবং তার কি পরিণতি হয়েছে আপনারা জানেন। শুধুমাত্র আমার মনে আছে কিছুদিন আগে রাজ্যসভায় সম্ভবত বিজেপির কোনো সদস্য বা বিজেপি শরিক দলের কোনো সদস্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একটা প্রাইভেট মেম্বার্স বিল এনেছিলেন। জগদীপ ধনখড় সেটা অ্যাকসেপ্ট করেছেন, অর্থাৎ একটা আধার তৈরি করে রাখা হলো ভবিষ্যতের জন্য। তার বাইরে প্রাইভেট মেম্বার্স বিল নিয়ে বিগত কয়েক দশকে কি বিশেষ কিছু হয়েছে আমার জানা নেই, জানা থাকলে আপনারা বলেন। এবার আসুন, অভিষেকের অনুগামীরা তারা বিভিন্ন পোস্ট করছেন যে নেতৃত্বের ব্যাটনটা অভিষেকের হাতে তুলে দেওয়া হোক, কার্যত তাকে মুখ্যমন্ত্রী করা হোক। সিম্পল। এখনো রাগঢাক করছে না কিছু, হয়তো কথা জাগলারি আছে এবং এগুলো তারা করছেন ধরে নিলাম স্বতঃপ্রণোদিত হয়ে।
কিন্তু তাদেরকেই পোস্ট করতে বারণ করেছে অভিষেকের অফিস। অভিষেকের অফিস থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন, এখন এই ধরনের পোস্ট করার অর্থ হলো দিদিকেই দুর্বল করা। এই ধরনের কোনো নির্দেশকে অভিষেকের অফিস থেকে গেছে মনে হয় যায়নি। তার মানে যদি এটাকে কনক্লুশন করা যায় যে এই সমস্ত পোস্ট হচ্ছে, অভিষেক এনজয় করছেন। আবার এটাও হতে পারে অভিষেক, তার স্পিন ডক্টরসরা, ওই পেশাদার সংস্থা, তারা এই সবগুলো করাচ্ছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি হোক। অভিষেক এত অধৈর্য কেন? তাকে লালিপপ দেওয়া হয়েছিল যে তুমি ইন্ডিয়া জোটের সরকার আসবে দিল্লিতে, তুই বড় মন্ত্রী হবে। অভিষেক এইটুকু জানেন অন্তত এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সরকার হবে না, এই সরকারটা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড়বেন না। দিস মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এর মধ্যে কোনো যদি কিন্তু নেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবেও মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 1 ইঞ্চি ক্ষমতা নিজের হাতের বাইরে রাখতে চান না। যতই অভিষেক তার এয়ার অ্যাপারেন্ট বা ভাইপো হন না কেন, ভবিষ্যতে তার হাতেই হয়তো ক্ষমতা দেবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই মুহূর্তে তিনি শেষ কথা বলবেন, সেখানে অন্য কারুর নাক গলানোর এখতিয়ার নেই। বরঞ্চ অভিষেক সর্বভারতীয় রাজনীতিতে মনোনিবেশ করুক। অভিষেক অন্তত এইটুকু বোঝে যে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় হওয়ার স্বপ্ন থাকতে পারে, কিন্তু রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে তৃণমূলের নামও নিশান নেই। যতই লম্ফ জম্প 42টা আসনের মধ্যেই। তাহলে অভিষেক চাইবেন যে ক্ষমতার অলিন্দে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে, সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস এই অভিযোগ ঝেড়ে ফেলতে। তিনি যদি মন্ত্রিসভায় যান তাহলে ডিজি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, কমিশনার সবাইকে অধিকার বলে ডাকতে পারবেন। এখন তিনি ডাকেন কি ডাকেন না জানি না। যদি ডাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এয়ার অ্যাপারেন্ট হিসাবে ডাকেন। আনুষ্ঠানিকভাবে তো ডাকতে পারেন না, কিন্তু মন্ত্রিসভায় গেলে তিনি কিন্তু সেই আমলাদের নির্দেশ দেওয়ার আনুষ্ঠানিক ছাড়পত্রটুকু পাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অভিষেক একবার মন্ত্রিসভায় গেলে অনেক ক্ষমতা তার হাতে চলে যাবেন, তিনি থাকবেন। হয়তো অচিরে তাকে মেন্টরও করে দেওয়া হতে পারে। অখিলেশ মুলায়মের ঘটনা স্মৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন থেকে ফিকে হয়ে যায়নি, তাই তিনি সিঁদুরে মেঘ দেখছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে অভিষেককে এই মুহূর্তে মন্ত্রিসভায় আনলে তার নিজের কর্তৃত্বই চ্যালেঞ্জের মুখে পড়বে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড়া থাকতে পারেন না, এবং নিজে থেকে ক্ষমতা তিনি ছাড়বেন না। এটা যে বিরোধীরাও জেনে রাখুক, নাগরিক সমাজে জেনে রাখুক, আর অভিষেকের অনুগামীরাও জেনে রাখুক। অভিষেক একটা ভ্রান্তি বিলাসে ভুগছেন বা স্বপ্ন বিলাসে আছেন যে তাকে তার পিসি জায়গা ছেড়ে দেবেন, ভুল ভাবছেন। যদি অভিষেকের সঙ্গে তার পিসিমণির মতামতের ফারাক এমন পর্যায়ে যায় যেটাকে আর একটা বিন্দুতে আনা সম্ভব নয়, মানে কোনো কম্প্রোমাইজের জায়গা থাকবে না, পয়েন্ট অফ নো রিটার্ন, তাহলে অভিষেক যদি সত্যিকারের একটা পরিবর্তন আনতে চান তাহলে অবিলম্বে তার সমস্ত পদ থেকে সরে দাঁড়ানো উচিত। আমি আরজিকর কাণ্ডে একটা অবস্থান নিলাম,
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসিয়ে বললাম যে কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না। একটা বিষয়ে আপনি একটা অবস্থান নিলেন, সেটা কিছু লোক প্রশংসা করলো, ঠিক আছে, কিন্তু বিগত 10 বছরে আপনার ট্র্যাক রেকর্ড দেখুন। কত মামলা মকদ্দমা বিরোধীদের অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে, আপনার সঙ্গী সাথীদের বিরুদ্ধে। কালীঘাটের কাকু এখন হয়তো কিছুদিন আড়ালে আছেন, আবার কালীঘাটের কাকু সমহিমায় আবির্ভূত হবেন সংবাদপত্র টেলিভিশনের পর্দায়। কে কালীঘাটের কাকু? লিপস এন্ড বাউন্সকে নিয়ে বিতর্ক। আপনি একটা বিষয়ে একটা অবস্থান নিলেন, সেটা একটা সেকশন অফ পিপলের কাছে গ্রহণযোগ্য হলো, তার মানে এই নয় যে আপনার সার্বিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তৃণমূল এখনো যে ভোট পায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের লড়াই সংগ্রামকে এখনো মনে রাখেন, তাই ক্ষমা ঘেন্না করেও মমতাকে ভোট দেয়। বিশেষ করে মহিলা কুলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন আছে, এবং একই সঙ্গে সংখ্যালঘুরা লক স্টক অ্যান্ড ব্যারেল। তাহলে ভোটটা হয় মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে, আপনার মুখকে সামনে রেখে নয়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত, এর সত্যটা বুঝে নিন। আপনি ছাত্র আন্দোলন করেননি, শ্রমিক আন্দোলন করেননি, কোনোদিন কোনো কলেজের গেটে বিক্ষোভ সমাবেশ করেননি। আপনি 2011 ক্ষমতায় আসার পর লিফটে করে উঠে নেতা হয়ে গেলেন, 14 থেকে সাংসদ। স্ট্রিট পলিটিক্স করার কোনো অভিজ্ঞতা নেই, স্ট্রিট ফাইটার হিসাবেও আপনাকে কেউ 1% নম্বরও দেবেন না। কিন্তু আপনার পিসি একেবারে গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে। রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই সম্মান করেন, এবং প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যর্থ, এটা বলতে কারোর দ্বিধা নেই। তাই আপনি যদি ভাবেন যে স্পিন ডক্টরদের দিয়ে কিছু আমচা চামচা বেলচাকে দিয়ে কিছু পোস্ট করাবেন, ইঙ্গিতবাহী পোস্ট, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত বোধ করে আপনাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী করবেন, আপনি কিন্তু ভুল ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী করবেন না। আপনি খুব পিড়াপিড়ি করলে আপনাকে একটা ক্যাবিনেট মন্ত্রী দিতে পারেন, কিন্তু আপনি আবার ফিরাদ হাকিম, ববি হাকিমের সঙ্গে এক মর্যাদায় থাকবেন না, আপনি একটু উপরে থাকবেন। তাহলে উপরে থাকতে গেলে উপমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। তাই আপনি ফোঁস করছেন, নিজের অনুগামীদের দিয়ে পোস্ট করাচ্ছেন, সেনাপতি কোথায় বলে কেউ হাহাকার করছে। ওই যে বললাম, আর্চিকর কাণ্ডে আপনার অবস্থান অনেকের কাছেই হয়তো গ্রহণযোগ্য, কিন্তু তার মানে এই নয় যে আপনার একটা সার্বিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে জনমানুষে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই ক্ষমতা স্বেচ্ছায় ছাড়বেন না। তাহলে আপনার যদি দম থাকে, আপনি কথায় কথায় বলেন না, চ্যালেঞ্জ করছি, যদি আপনার মনে হয় যে আপনি বঞ্চিত হচ্ছেন, আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না, তাহলে সব ছেড়ে ছুড়ে দিয়ে নতুন রাজনীতির পথ সন্ধান করুন। দেখুন কজন আপনার সঙ্গে আসে, এবং আপনাকে নেতা মেনে নির্বাচনী লড়াইতে নামলে তারা আদৌ সফল হয় কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করে, কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে, যদিও কংগ্রেসের সঙ্গে জোট করেই তিনি ক্ষমতায় এসেছিলেন, এককভাবে ক্ষমতায় আছেন। কংগ্রেস থেকে বেরিয়ে এককভাবে ক্ষমতায় কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল কি এসেছে? শরদ পাওয়ার কিন্তু কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে এসেছেন, এবং মহারাষ্ট্রে কিন্তু ছোট শরিক শরদ পাওয়ার। এখানে কংগ্রেস কিন্তু ক্ষয়িষ্ণু শক্তি, তৃণমূল কিন্তু বাড়ছে, এবং কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি। তাহলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল গঠন করার 13-14 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তার সিপিএম বিরোধী আপোষহীন লড়াইকে মানুষ সমর্থন করেছে। আপনার তো সেই লড়াই সংগ্রামের অভিজ্ঞতা নেই, আপনি বৈভাবে রাস পালন করতে অভ্যস্ত।
অনুগামীদের দিয়ে দু একটা পোস্ট করালেন, সংবাদ মাধ্যমে কিছু আলোচনা হলো, সেনাপতি কই বলে কেউ হাহাকার করলো, সেনাপতির হাতেই এখন দায়িত্ব দেওয়া উচিত ইত্যাদি বললো, তাতে কি হবে? কাঁচকলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব পোস্টে কি করে গুরুত্ব দেন? নাকি আপনার সাহস আছে সরাসরি পিসিকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করার? যদি থাকে তাহলে ইস্তফা দিয়ে আরজিকরের প্রতিবাদীদের সঙ্গে গিয়ে মিছিলে হাঁটুন। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থেকে অনুগামীদের দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করিয়ে প্রিভিলেজ লাইফস্টাইল মেনটেন করে একটা লেভেল পর্যন্ত পৌঁছানো চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি সমর্থক হতে পারেন, বিরোধী হতে পারেন, সেটা আলাদা বিষয়। তাকে আপনি সমালোচনায় বিদ্ধ করতে পারেন, আমার শুধু দর্শকদের বলছি, কিন্তু তিনি যে একজন জননেত্রী এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে মূর্খামি হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জননেতা নন, তিনি তো মমতার আলোয় আলোকিত। তিনি যতই আড়াল থেকে তর্জন গর্জন করুন, ফোঁস করুন, আপনি যদি মনে করেন আপনার পিসির সঙ্গে আপনার মতপার্থক্য পয়েন্ট অফ নো রিটার্নে গেছে, আপনি একটা বিকল্প রাজনীতির কথা ভাবছেন, সেই বিকল্প রাজনীতির প্রতিষ্ঠা করতে হলে যা যা করার দরকার করুন। সাহস থাকলে করুন, আলাদা দল করুন, নির্বাচনে লড়ুন, তাহলে তো বুঝবো যে আপনি খুব আন্তরিক একটা বিকল্প রাজনীতির ধারণা তৈরি করতে। তা না করে মাঝে মধ্যে অন্তর্ধান হয়ে যাবেন, মাঝে মধ্যে অনুগামীদের দিয়ে পোস্ট করাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বক্তৃতায় সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হলো না, সিবিআই জবাব যাও প্রশ্ন তুলবেন, গোসা করে খিল তুলে রাখবেন। আর আপনি ভাবছেন এইগুলো করলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একেবারে রাজ সিংহাসন স্বেচ্ছায় তুলে দেবেন। ভুল ভাবছেন। যদি বিকল্প রাজনীতির মডেল তৈরি করতে চান তাহলে অন্য পথে হাঁটুন। বয়স অল্প, সাহস বেশি, এটাকে পুঁজি করে এগোন। তাহলে তৃণমূলের ব্যাগেজও আপনাকে ক্যারি করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন, যে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছে না, আপনিও সুশাসনের দাবিতে বেরিয়ে আসুন, দল করুন, মানুষের কাছে যান, আশীর্বাদ দিন। মানুষ যদি আপনাকে আশীর্বাদ করে, আপনাকে নেতা বলে মেনে নেয়, তাহলে আপনি নিশ্চয়ই প্রশাসনে গুরু দায়িত্ব পাবেন। যে স্বপ্ন আমি দেখছেন সেই স্বপ্ন পূরণ হবে, এগুলো করতে হবে। নইলে যেটা আপনি করছেন বা আপনার অনুগামীরা করছে তাদের লাভের লাভ কিছুই হবে না। আপনি এটা কল্পবিলাস, স্বপ্নবিলাস বা ভ্রান্তি বিলাসে ভুগছেন অভিষেক।